নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মিনাশী। চোখ রাখছি খবরে। পূর্ণ স্বাক্ষর রাজ্যের স্বীকৃতি পেল ত্রিপুরা। রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই পূর্ণ স্বাক্ষরতার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মিজোরাম এবং গোয়ার পর দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেল ত্রিপুরা। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যকে পূর্ণ সাক্ষরতার আনুষ্ঠানিক ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সর্বশেষ 2011 সালের জনগণনায় রাজ্যের সাক্ষরতার হার ছিল 87.22%। বর্তমানে রাজ্যে সাক্ষরতার হার 95.69%, যা প্রকাশ পেয়েছে উল্লাস কর্মসূচির মধ্য দিয়ে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউনেস্কোর গাইডলাইন অনুসারে কোনো রাজ্যে সাক্ষরতার গড় হার 95% হলেই পূর্ণ সাক্ষরতার স্বীকৃতি পায় সেই রাজ্য বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং 2001-এ 73.19%, 2011-তে 87.22% পৌঁছায়। এই যে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই যে উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম, সেটা যখন এখানে ইমপ্লিমেন্ট হলো, সেটা পিরিয়ডিক যে লেবার ফোর্স সার্ভে 2023-24, সেখানে দেখা গেছে যে 93.7%। কিন্তু পরবর্তী সময়ে আরও সেটা অ্যাডভান্স হলো, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরও বাড়লো। 2024-25 অর্থবছর সেটা 95.6% বলেছেন। আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন, যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন, কিন্তু উনি বলছেন আরও বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা। এবং যেভাবে তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তো আরও প্রপার সার্ভে যদি হয়, আমরা বলতে পারবো যে আমরা যে এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে। আমি দপ্তরকে বলবো, শিক্ষা দপ্তরকে, এই বিষয়ে আরো যাতে 17 মার্চ 2024, 29 ডিসেম্বর 2024, সর্বশেষ 23 মার্চ 2025 সালের ফাংশনাল লিটারেসি অ্যাসেসমেন্ট টুল বা ফ্ল্যাট অ্যাসেসমেন্ট সাক্ষরতার হার ছিল 98.69%, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2024-এ যে ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি অ্যাসেসমেন্ট টেস্ট অর্থাৎ FLNAT, সেটা করাতে 4597 জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে 3581 জন উত্তীর্ণ হয়েছে। আবার 29 ডিসেম্বর 2024-এ করা হয়েছে, সেখানে পরীক্ষার্থী ছিল 14,179 জন। সেই 14,000-এর মধ্যে প্রায় 13,909 জন পাশ করেছে। 23 মার্চ 2025-এ আবার করা হয়েছে। পূর্ববর্তী সাক্ষরতা কর্মসূচিগুলি মূলত সীমাবদ্ধ ছিল নাম স্বাক্ষর করতে শেখানোর মধ্যেই। বর্তমানে কার্যকরী সাক্ষরতার উপর জোর দিয়ে এক সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেন, মৌখিক পাটিগণিত এবং অন্যান্য ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। বিদ্যালয় শিক্ষা বিভাগ, রাজ্য সাক্ষরতা মিশন কর্তৃপক্ষ, NSCERT এর উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক, স্কুল এবং কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রের প্রশিক্ষিত কর্মীরা সকলেই একসাথে কাজ করেছেন সাক্ষরতা মিশন অভিযানে, যা চলবে 2026 সাল পর্যন্ত বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, অশিক্ষিত ব্যক্তিদের চিহ্নিত এবং তাদেরকে শিক্ষিত করার জন্য উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে গঠন করা হয়েছিল রাজ্য, জেলা এবং ব্লক স্তরের কমিটি। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রস্তুত করা হয় বাংলা, ইংরেজি এবং ককবরক ভাষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পূর্ণ সাক্ষরতা অর্জনে খুশি রাজ্যবাসী। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দিশা নির্দেশে চলছে
রাজ্য। পূর্ণ সাক্ষরতা অর্জনের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইউনেস্কোর নির্দেশ অনুসারে 95% স্বাক্ষর হলেই স্বীকৃতি পাওয়া যায় পূর্ণ সাক্ষরতার। এক্ষেত্রে বাদবাকি অংশের মানুষের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে শিক্ষা লাভের ক্ষেত্রে যে অপূর্ণতা রয়ে যায় সেই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। त्रिपुरा राज्य पूरा भारत में 3rd राज्य है जहाँ पर ये पूर्ण साक्षरता पूर्ण साक्षर राज्य के हिसाब से घोषणा हुई है। अबव 95.7% यहाँ पर अबव 95% के ऊपर अगर साक्षरता हो तो पूर्ण राज्य कहलाया जाता है। अभी मैडम जो आई है दिल्ली से, डायरेक्टर मैडम, उन्होंने कहा कि यूनेस्को का जो डायरेक्शन है उसमें कहा गया है एग्जैक्टली जो 95% अगर हो जो क्राइटेरिया है, बाकी क्यों नहीं हो रहा है। हो सकता है बहुत लोग बेड राइडन हो, कोई अगर मेंटली समस्या हो, इसीलिए वो मिल नहीं रहा है। तो 100% होना बहुत मुश्किल है, लेकिन 95% के ऊपर हो तब उसको आप मैंने फुल्ली स्टेट आप मैंने लिटरेसी के आधार पर आप घोषणा कर सकते हैं। इसलिए हम लोग हैं तो 95.7% लगभग। तो इसलिए मैं तो खुद खुश हूँ, पूरा त्रिपुरावासी आज खुश है। और मैं जिन लोगों ने उसको कामयाबी किए हैं, उल्लास करके जो नाम दिया है इस प्रकल्प पर, और माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देता हूँ, एजुकेशन डिपार्टमेंट को धन्यवाद देता हूँ। जिस तरह उन्होंने माननीय प्रधानमंत्री जी हम लोग को मार्गदर्शन किया है, जो सभी लोगों को एक साथ हम लोगों का सबका विकास, विश्वास और उसका प्रयास करना है, और मुझे लगता है ये कामयाब सर। ইন্টিগ্রাল হিউম্যানিজমের আদর্শ নিয়ে চলছে বিজেপি। এই আদর্শের ওপর ভিত্তি করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কমিউনিজম, সোশিয়ালিজম, ক্যাপিটালিজম কোনো ইজমকেই গ্রহণ করেনি দেশের মানুষ। এক্ষেত্রে জনসংঘের ইন্টিগ্রাল হিউম্যানিজমকে গ্রহণ করেছে দেশের মানুষ। সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইন্টিগ্রাল হিউম্যানিজম এর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমরা রাজনীতি করলে হবে না, দেশকে এমন এক জিনিস এমন এক তৈরি করে দিতে হবে যাতে নেক্সট জেনারেশন আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজকে ইন্টিগ্রাল যে হিউম্যানিজম সেটা দেখে গেছে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম কত কিছু আসলো, কিন্তু এইভাবে মানে মানুষ সেই রাস্তায় চলতে পারে না। আজকে ফেলেও সমস্ত ইজম ভাবুন আমরা সেই সময়ে যে ইজম আজকে আমাদের কাছে উনি প্রেজেন্ট করেছেন, সেই পণ্ডিত দীনদয়ালজি আমাদের জনসংঘের এক একজন কার্যকর্তা আজকে এটাকে ক্যারি ফরওয়ার্ড করে ভারতীয় জনতা পার্টি হয়েছে, কিন্তু আদর্শ কিন্তু সে একই। আজকের দিনে আমার মনে হয় এগুলো আমাদের বারবার মানে চিন্তা করা উচিত। এবং অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ কাজে না আসলে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে এই কাজটিই করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উনি হুঙ্কার দিয়েছেন কাউকে ছাড়া হবে না। আমরা জানতাম যে আঘাত তো প্রচন্ড ভাবে হবে, আর এইরকম আঘাত আমরা এমন ভাবে দেখালো যাকে বলে প্রেসিশন অ্যাটাক। প্রায় 9টার মতো টেররিস্ট ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, এবং যে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাই পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এবং আমরা দেখলাম যে ভারত আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে, এবং সেই অনুপ্রেরণা আমাদের এই ধরনের লিজেন্ড ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মতো ব্যক্তি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি জনসংঘের যে প্রতিষ্ঠাতা, উনি সেই কাজটা করেছেন। উনি দেখিয়ে দিয়েছেন যেটা রাজীববাবু বলেছেন, অন্যায়ের প্রথমে প্রতিবাদ করো, প্রয়োজনে প্রতিরোধ করো, আর প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও।
ইন্টিগ্রাল হিউম্যানিজম বা অখণ্ড মানবতা হলো একটি সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক ধারণা যা মানবতাবাদী দর্শনের একটি রূপ। মানুষের ব্যক্তিত্ব, সামাজিক সম্পর্ক এবং প্রকৃতির মধ্যে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রদান করে ইন্টিগ্রাল হিউম্যানিজম। এটি কেবল বস্তুগত চাহিদার উপর মনোযোগ দেয় না, বরং মানুষের আধ্যাত্মিক এবং নৈতিক দিকগুলোর উপরও জোর দেয়। এই অখণ্ড মানবতাবাদের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির দলীয় সংবিধান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগ বাতিল নীতির অধীনে কি না তা জানতে চেয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। চাকরিচ্যুত 10,330 শিক্ষককে কি বাতিল নীতির অধীনে নিয়োগ করা হয়েছিল কিনা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করল ত্রিপুরা উচ্চ আদালত। 10,323 জন শিক্ষকের নিয়োগ সংশোধিত কর্মসংস্থান নীতি 2003-এর অধীনে করা হয়েছিল কিনা তা স্পষ্ট করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। 2014 সালে ত্রিপুরা হাইকোর্টের এক সিদ্ধান্তের পর নীতিটি বাতিল করা হয়, যেখানে এটিকে চিহ্নিত করা হয়েছিল আইনের দৃষ্টিতে খারাপ হিসেবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে স্পষ্টীকরণ চেয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। আবেদনকারীরা যুক্তি দিয়েছেন, 1971 সালের নিয়োগ বিধিমালা কঠোরভাবে মেনে 2001 সালের কর্মসংস্থান নীতির অধীনে নিয়োগ করা হয়েছিল তাদের। সংশ্লিষ্ট পদের জন্য সংশোধিত কর্মসংস্থান নীতি 2003 কেবল একটি আন্তর্বিভাগীয় যোগাযোগ ছিল, যা কখনো অস্তিত্ব লাভ করেনি বলে আবেদনে উল্লেখ করেছে চাকরিচ্যুত শিক্ষকরা। অধিকন্তু আবেদনকারীরা আরও যুক্তি দিয়েছেন যে তাদের নিয়োগ 2014 সালের হাইকোর্টের রায়ের আওতাভুক্ত নয়। চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থান এবং বেতন কোড সক্রিয় রয়েছে, যা প্রমাণ দেয় যে এখনও বেতনভুক্ত হিসেবে দেখানো হতে পারে তাদের বলে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। আবেদনগুলি শোনার পর নিয়োগগুলি বাতিল নীতির অধীনে করা হয়েছিল কিনা তা হলফনামা আকারে জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ত্রিপুরা উচ্চ আদালত রাজ্য সরকারকে 2001 সালের কর্মসংস্থান নীতি রেকর্ডে রাখার নির্দেশও দিয়েছে, যার অধীনে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন আবেদনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াই জেলায় অত্যাধুনিক সুবিধা সম্বলিত আরও 2টি শাখা উদ্বোধন করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এগুলি হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক খোয়াই অফিস টিলা শাখা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চেবড়ি শাখা। অতি দ্রুত আধুনিকীকরণের দিকে এগিয়ে চলেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। রাজ্যের বৃহত্তম শাখা নেটওয়ার্ক এবং 14,000 কোটি টাকারও বেশি ব্যবসায়িক লেনদেনের অধিকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তার মানদণ্ড এতটাই উচ্চতর স্থাপন করেছে যে দেশের আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে এই ব্যাংক বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। শহরের সকল নাগরিক যেমন বিভিন্ন বৃহৎ বেসরকারি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকে উচ্চমানের ব্যাংকিং সুবিধা পেতে সক্ষম, তেমনি গ্রামীণ নাগরিকদেরও তা গ্রহণ করা উচিত। এই কারণেই রাজ্যের কোনা কোনায় অবস্থিত শাখাগুলির মধ্যে সর্বোত্তম থেকে সর্বোত্তম অবকাঠামো প্রদানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যাতে গ্রামীণ জনগণ তাদের এলাকায়ও সন্তুষ্টি এবং আনন্দের মর্ম অনুভব করতে পারে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। যুদ্ধ নয়, শান্তি চায়, এই লক্ষ্যে সরব হলো অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন। বিষয়টি নিয়ে সোমবার শহর আগরতলায় র্যালির আয়োজন করল এই সংগঠন। ইরানের ওপর ক্রমাগত আঘাত হেরে যাচ্ছে ইসরায়েল, মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, জানিয়েছে অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন। ভারত পাকিস্তানের যুদ্ধের পর এবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। গোটা বিশ্ব চলছে যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে, মৃত্যু হচ্ছে শিশুদেরও, অবিলম্বে তা বন্ধ হওয়া প্রয়োজন, জানিয়েছে সংগঠন। প্যারাডাইসের চৌমুহনীতে আয়োজিত ধিক্কার র্যালি থেকে ভারত সরকারের প্রতিক্রিয়াহীনতার দিকটিও তুলে ধরে পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের যারা সেনেটররা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ গতকাল থেকেই তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। এমনকি ইসরায়েলের মধ্যে জনগণ প্রতিবাদে সামিল হচ্ছেন, তাদের যে যুদ্ধবিহী মনোভাব, এবং তার প্রতিবাদে সারা পৃথিবী আজকে মানবতাবাদী মানুষ যারা শান্তির পক্ষে আছেন, সামান্যতম বিবেকবোধ যারা আছে, সকলেই এর প্রতিবাদ করছেন। কিন্তু সবচেয়ে দুঃখের হচ্ছে আমাদের ভারতবর্ষের সরকার একটি শব্দ ব্যবহার করলো না এই ঘটনাটার নিন্দা। বোমা ফেলাটা, যুদ্ধ লাগানোটা
এবং আগ্রাসনটা এটা হচ্ছে নিন্দার, এই কথা একবারের জন্য ভারতবর্ষের সরকার বলল না। আবারও কলুষিত হলো শিক্ষাঙ্গন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় অশোভনীয় আচরণ শুরু করে শিক্ষা পরিষেবাকে কলুষিত করে তোলে এসএফআই এর কর্মীরা। ঘটনাটি কলেজ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও নীরব ভূমিকায় প্রশাসন। এরই প্রেক্ষিতে সোমবার কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিক্ষোভটি সংগঠিত হয় সকাল 11টা থেকে। তাদের দাবি, এসএফআই এর বিরুদ্ধে প্রশাসনকে অবিলম্বে সুষ্ঠু বিচার করতে হবে। পরে অবশ্য মোতায়েন করা পুলিশ ও বিএসএফ কর্মীদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দেয় কলেজ চত্বরে। এখনো তারা চালানোর চেষ্টা করছে যে আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি। কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা বিএপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করাতে আটকানোর চেষ্টা করছি। এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে, এখনো তারা চেষ্টা করছে যাতে এটা। দীর্ঘ বছর ধরে বন্য দাঁতাল হাতির আক্রমণের ঘটনায় বিধ্বস্ত তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার এবং হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বহু মানুষ। কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও ক্ষতিপূরণের নামে কিছুই পাচ্ছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফলে বাধ্য হয়ে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে কৃষ্ণপুর এলাকার মানুষ। দীর্ঘ প্রায় 7 থেকে 8 ঘন্টা ধরে চলতে থাকে এই অবরোধ। শেষে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মহকুমা প্রশাসনের ডিসিএম সহ বন দপ্তরের কর্তৃপক্ষ। তাদের লিখিত প্রতিশ্রুতির পরেই অবরোধ মুক্ত হয় সড়ক। গতকালকে রাত্রেবেলা হাতির উপদ্রব হয়েছে, ফরেস্টের স্টাফ আইসে এখানে। আমরা ওখানে হাতিটা জঙ্গলের ভিতরে গেছে, তো কিছু ড্যামেজ হয়েছে, এটা আমরা অ্যাসেসমেন্ট করছি। রেঞ্জার সহ আমরা তহসিলদার আছে লগে যারা অ্যাসেসমেন্ট হয়েছে, আমরা তাদের পঞ্চায়েতের থ্রুতে একটা দরখাস্ত কইরা যা যা ড্যামেজ হয়েছে এটা ডিজাস্টার থেকে আমরা ক্ষতিপূরণ দিব। সরকারি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা মেনে বয়সের কোনো ঊর্ধ্বসীমা না রাখার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এক্ষেত্রে ত্রিপুরা লোক সেবা আয়োগের চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেন সুদীপ রায় বর্মন। সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা অনুসারে বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার জন্য পৃথকভাবে ত্রিপুরা লোক সেবা আয়োগ এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞাপনে 40 বছর বয়সের যে ঊর্ধ্বসীমা উল্লেখ করা হয়েছে তা ইউজিসির গাইডলাইনে নেই বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতায় পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই। তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা বললাম যে ইউজিসি গাইডলাইন তো সে কথা বলছে না। ইউজিসি গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি। এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই। কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনইলুতে নিয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তাতেও কোনো এজ বার নেই। তো এখানে কেন হলো? তো ওরা স্বীকার করেছে যে অ্যাবসলিউটলি এটা তো আমরা কি করব, এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আড়াগুলো পাঠায় সেটাই আমরা করি। আমি বলছি না, আপনি স্বায়ত্ত সংস্থা, অটোনোমাস বডি, আপনার তো কিছু করা উচিত। আপনি তো উনি বললেন আমার এই চিঠি তার যুক্তিসঙ্গতা স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে বা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে 40 বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয়, ওনারা আবার সরকার। বিষয়টি নিয়ে ত্রিপুরা লোক সেবা আয়োগের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও আলাদাভাবে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি
এটার মধ্যে শুধু এই একটা লাইন উল্লেখ করেছি বেশি, যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন গরিজনরা মিসইউ করে এদেরকেও, যাতে যারা বাদ গেছে তাদেরকেও সুযোগ করে দেওয়া হয়, সেটা একটা এডিশনাল একটা প্যারা আমি ঢুকিয়েছি। বাদ বাকি সেম যে কন্টেন্টসটা মুখ্যমন্ত্রীর গোচরে এনেছি, উনি ব্যস্ত মানুষ অথবা সেমটা মাইন্ডে করতে পারেনি, লাগাতে পারেনি ম্যাটারটা। আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন, হিল বি স্যাটিসফাইড, অ্যান্ড যা যা অ্যামেন্ডমেন্ট আনা দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি। কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয়, উই অল শুড এনশিওর। থ্যাংক ইউ। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে বয়স সীমা 40 বছর রয়েছে। রাজ্যের বিভিন্ন পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য গত 30 জানুয়ারি এবং 7 মে পৃথকভাবে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ত্রিপুরা লোকসেবা আয়োগ, যেখানে উল্লেখ করা হয়েছে আবেদনকারীদের 40 বছরের ঊর্ধ্বসীমার বিষয়টি। কিন্তু ইউজিসির নির্দেশিকা অনুসারে এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। তাই ত্রিপুরার অনেক নেট, স্লেট, পিএইচডি যোগ্য প্রার্থী এই পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উচ্চ আদালতের রায় অনুযায়ী অবিলম্বে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেবার দাবিতে শ্রম অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি। এক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিভাজন তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করে সংগঠনগুলো। 8 দফা দাবি আদায়ে সোমবার গণবিক্ষোভ এবং শ্রম অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি। চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1996 সালের 1 জানুয়ারির ভিত্তি ধরে অন্যান্য অধিগৃহীত সংস্থার কর্মচারীদের নিয়ে বকেয়া বেতন ভাতা, গ্র্যাজুইটি, লিভ স্যালারি সহ শতকরা 6% সুদ সমেত প্রাপ্য অর্জনের অধিকারী হয়েছেন ত্রিপুরা জুট মিলের প্রায় 1647 জন শ্রমিক কর্মচারী এবং পেনশনাররা। এই বকেয়া দিতে বারবার সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। 2018 সালে 4 সেপ্টেম্বর থেকে প্রথমে 6 মাস করে 2 বার ও পরে 4 মাস সময় বেঁধে দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে নানা অজুহাত এবং অবহেলা করে চলেছে সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষ বলে অভিযোগ সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের। এদিকে মোট 1647 জন প্রাপকের মধ্যে প্রায় 350 জনকে তাদের প্রাপ্য আদালতের আদেশ অমান্য তথা নিয়ম নীতিহীন পদ্ধতিতে পেমেন্ট করার পর গত 5-6 মাস যাবৎ বিনা কারণে অর্থ বরাদ্দ বন্ধ রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির। এইভাবে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের চক্রান্ত করা হচ্ছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়েছে। বিভ্রান্তিটা কি বেড়েছে? কয়েক মাস টাকা দেওয়ার পরে বর্তমানে 5 মাস যাবত টাকা দেওয়া বন্ধ। একদম ডিসেম্বর থেকে শুরু করে আজকে জুন মাস, মানে 6 মাস চলছে, 5 মাস পর্যন্ত টাকা দেওয়া বন্ধ। তো কিছু সংখ্যক লোককে টাকা দিয়ে বাকিদেরকে যদি টাকা দেওয়া বন্ধ করে, অতি অবশ্যই যারা টাকা পাননি তাদের মধ্যে সংশয় তৈরি হবে। অনেকেই মনে করছেন যারা মামলা করছে এই ইউনিয়ন তারা পেয়েছে, বাকিরা পাবে না। এত হয় না। এই যে 5 মাস চুপ করে বসে আছে, কি করবে কি না করবে, জুটমিলের শ্রমিক কর্মচারীরা হতাশ। সেই হতাশা দূর করার লক্ষ্যে আজকে আমাদের আদালতে নিজেদের দেওয়া হলফনামা নিজেরাই লঙ্ঘন করে চলেছে জুট মিল কর্তৃপক্ষ। আইনগতভাবে এখানে দায়বদ্ধ শ্রম দপ্তরও বলে অভিযোগ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির। শ্রমিক এবং মালিক উভয়ের মধ্যকার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শ্রম দপ্তরে দায়বদ্ধ দায়িত্ব বহন করা প্রয়োজন বলেই মনে করে চটকল শ্রমিক সংগঠনগুলি। অবিলম্বে চটকল শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি রাখা হয়েছে এদিনের বিক্ষোভ সভা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইন্ডাকশন প্রশিক্ষণ পর্বে লিখিত পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করে ত্রিপুরার নাম উজ্জ্বল করলেন রাজ্যের গর্ব
আইএএস অফিসার অদিতি মজুমদার। মুসুরির লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক একাডেমিতে হয় এই প্রশিক্ষণ পর্ব। মৌসুরীর লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমির মর্যাদাপূর্ণ 127তম ইন্ডাকশন প্রশিক্ষণ কর্মসূচির লিখিত পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করে সম্মান অর্জন করেছেন ত্রিপুরার আইএএস অফিসার অদিতি মজুমদার। 12 জন লোকসভার স্পিকারের কাছ থেকে লিখিত পরীক্ষায় সেরা পারফর্মার হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি। অদিতি মজুমদারের সাথে এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন ত্রিপুরার বেশ কয়েকজন কর্মকর্তাও, যাদের মধ্যে ছিলেন অজিত শুক্লা দাস, দেবানন্দ রিয়াং, সন্তোষ দাস, ধনবাবু রিয়াং, দশরথ দেববর্মা, মিহির কান্তি গোপ এবং উপেন্দ্র জামাতিয়া। 127তম ইন্ডাকশন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে 13 জুন। রাজ্য সিভিল সার্ভিস থেকে আইএএস এ অন্তর্ভুক্ত কর্মকর্তাদের জন্য তৈরি মিশন কর্মযোগী এবং বিকশিত ভারত 2047-এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জাতীয় নেতৃত্বের ভূমিকায় তাদের রূপান্তরকে উৎসাহিত করেছে এই প্রশিক্ষণ পর্ব। 6 সপ্তাহ ধরে বিস্তৃত এই ইন্ডাকশন প্রোগ্রামে 19টি রাজ্যের প্রতিনিধিত্বকারী 97 জন আইএএস অফিসার অংশগ্রহণ করেছিলেন, যেখানে প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলী এবং জনসভায় নৈতিক শাসন ব্যবস্থাকে আরো উন্নত করার উপর দেওয়া হয়েছিল গুরুত্ব। ইন্ডাকশন প্রশিক্ষণ হলো নতুন কর্মীদের জন্য একটি প্রাথমিক প্রশিক্ষণ যা তাদের কর্মপরিবেশ, সংস্থার নিয়ম কানুন এবং তাদের নির্দিষ্ট কাজের দায়িত্ব সম্পর্কে ধারণা দেয়। এটি নতুন কর্মীদের সংস্থার সংস্কৃতি, নিয়ম কানুন এবং তাদের কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। এই প্রশিক্ষণ সাধারণত কর্মীর কর্মজীবনের শুরুতে দেওয়া হয়। কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করতে এবং কার্যকরভাবে কাজ শুরু করতে সাহায্য করে এই প্রশিক্ষণ পর্ব। কর্মকর্তাদের তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত করার পাশাপাশি তাদের কাজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বাড়ায় এই ইন্ডাকশন প্রশিক্ষণ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুধু আইন করে নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়, জন আন্দোলনে রূপান্তরিত করতে হবে নেশা বিরোধী অভিযান। নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অভিযান 2025 শীর্ষক র্যালিতে এমনটাই উল্লেখ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সোমবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। দেখুন, আজকের র্যালিতে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, শুধু ত্রিপুরা সরকারের প্রয়াস নয়, ত্রিপুরা সরকারের লক্ষ্য নয়, আমরা যারা আছি, মিডিয়া সহ আমরা যারা আছি, সকলের প্রয়াস হওয়া চাই নেশামুক্ত ত্রিপুরা। প্রশাসন শুধু নেশা আটকাতে পারবে এটা সম্ভব নয়। দেখুন, প্রশাসন শুধু যারা বিক্রেতা বা যারা ক্রেতা তাদেরকে যেমন আটকাতে পারে, আমরা যদি জন আন্দোলনের রূপ তৈরি না করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। তাই আজকের এই র্যালির মাধ্যমে আমরা জনজাগরণ, মানুষকে সচেতন করতে চাইছি, অভিভাবক মণ্ডলীকে সচেতন করতে চাইছি যে সকলে যেন লক্ষ্য রাখেন, সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেন, যে আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা বেরোতে পারবো। পৃথিবীতে অনেক সমস্যা তৈরি হয়েছে, এগুলো সমাধানও হয়েছে। আমরা যদি চাই আমাদের রাজ্যে যে নেশার প্রকোপটা বাড়ছে সেখান থেকে আমরা বার করতে পারবো, সকলে যদি প্রয়াস করি, সকলে মিলে যদি এই গণ আন্দোলনে সামিল হই। তাই আমাদের আজকের এই র্যালি। ত্রিপুরা থেকে আরো খেলোয়াড় পাঠাতে হবে অলিম্পিকে, এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। অলিম্পিক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে এমনটাই জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মধ্য দিয়ে ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাবার জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি কাজ করবে বলেও এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সোমবার রবীন্দ্র ভবন থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিটি। আমাদের খেলোয়াড়রা যারা রয়েছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন সকলে মিলে আর শোভাযাত্রায় বেরিয়েছি আমরা, এবং এটা আমি বলবো যে আমাদের রাজ্যের খেলোয়াড় যারা রয়েছে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে একটা সুসম্পর্ক জাগিয়ে তোলা,
পুরো বছর ওনারা খেলাধুলা নিয়ে কাজ করেন। আজকের এই সেলিব্রেশনটা সকলের জন্য, এবং আরও যেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমাদের রাজ্যের খেলাধুলাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের এই শুভ দিনে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা এবং আমাদের রাজ্য থেকে অলিম্পিকে যেন আমরা আরও ছেলে মেয়েদেরকে পাঠাতে পারি, তার জন্য আমরা সংকল্প নিয়ে কাজ করব। আর সাংগঠনিক বিষয় বিভিন্ন সময় এই বিভিন্ন জনের কাছে থাকতে পারে, যেগুলো পদ্ধতি রয়েছে পদ্ধতিগতভাবে এটা পরিবর্তন হয়েছে। এটা স্বাভাবিক, একটা সংগঠন আগে চালাতেন, এখন আবার আমাদের যেটা রাষ্ট্রীয় আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে তাদের নির্দেশ ক্রমে, তাদের যে পদ্ধতি নির্বাচন পদ্ধতি ক্রমে এটা বদলে নতুন টিমের কাছে এসছে। আমরা নতুন টিমের কাছে প্রত্যাশা করব তারাও যেন ভালো পরিচালনা করেন, তারাও যেন ভালো নেতৃত্ব দিতে পারেন এবং ভালো খেলোয়াড় নির্মাণ করতে পারেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।